আচ্ছা, আজকে তোমাদের আমি পড়াবো ষোড়শ মহাজন পদের যুগ বলতে কি বোঝো এবং 16টা মহাজন পদের যে উৎপত্তি আছে এবং তার বৈশিষ্ট্য বা ফিচার্স গুলো সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। কেমন? তো আমি লাস্ট ক্লাসে তোমাদের ষোড়শ মহাজন পদ কি সেটা বলে দিয়েছিলাম বা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে ষোড়শ মহাজন পদের যুগ মানে কোন সময়টাকে আমরা ষোড়শ মহাজন পদের যুগ বলি, এবং সেই 16টা মহাজন পদের নাম নিশ্চয়ই আমাদের মনে আছে এবং সেই 16টা মহাজন পদ সম্পর্কে আমরা ডিটেলসে আজকের ক্লাসটাতে আমরা জানবো এবং পড়বো। ক্লিয়ার? যে কোথায় কোনটার অবস্থান রয়েছে, তার কিছু ফিচার্স, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফিচার্স গুলো সম্পর্কে আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। দেখো, আমি তোমাদের আগে বলেছিলাম লাস্ট ক্লাসে যে আমরা ষোড়শ মহাজন পদের কথা কোথা থেকে জানতে পারি, অর্থাৎ সোর্সটা কোন জায়গা। দেখো, ষোড়শ মহাজন পদের কথা যদি আমরা জানতে চাই তাহলে সবার প্রথমে আমরা দেখব যে বেশ কিছু গ্রন্থের নাম। বৌদ্ধ গ্রন্থের মধ্যে অঙ্গুত্তর নিকায় আমি বলেছিলাম মহাবস্তু আছে, জাতক আছে, ললিত বিস্তার আছে, এবং জৈন গ্রন্থ আছে ভাগবতী সূত্র। এছাড়া হিন্দু যে পুরাণগুলো আছে সেই হিন্দু পুরাণ থেকেও কিন্তু আমরা ষোড়শ মহাজন পদের কথা জানতে পারি। আমি আবারও বলছি, বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় রয়েছে, মহাবস্তু রয়েছে, জাতক রয়েছে, ঠিক আছে, ললিত বিস্তার রয়েছে, জৈন গ্রন্থের মধ্যে ভাগবতী সূত্র রয়েছে এবং হিন্দু পুরাণ, এগুলো থেকে আমরা ষোড়শ মহাজন পদের কথা আমরা ডিটেলসে জানতে পারি বা বিস্তারিত জানতে পারি। ঠিক আছে? এবং দেখো, গোটা উত্তর ভারতে কিন্তু সেই সময় 16টা যে বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল, বিশেষ করে উত্তর ভারতে আমরা বেশি দেখতে পাই, মানে ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে মানে প্রত্যেকটাই প্রায় মানে 15টাই প্রায় উত্তর ভারতে ছিল, কিন্তু খালি দক্ষিণ ভারতে শুধুমাত্র একটাই ছিল, সেটা হলো অসমক। ঠিক আছে, মনে রাখবা যে অসমক শুধুমাত্র তোমার হচ্ছে মানে ওই দক্ষিণ ভারতে অবস্থান ছিল 16টা মহাজন পদের মধ্যে। যদি তোমরা ম্যাপ যদি চাও আমি ম্যাপও দিয়ে দিব, ঠিক আছে, ক্লাসে আমি গ্রুপে ম্যাপও দিয়ে দিব। সেই ম্যাপগুলোর মধ্যে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে কোন কোন জায়গার মধ্যে ষোড়শ মহাজন পদ অবস্থান করেছে বা কোন কোন জায়গাগুলোকে নিয়ে ষোড়শ মহাজন পদ বিস্তৃতি রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো তুমি ওই ম্যাপটার মধ্যে পেয়ে যাবা। ওকে, তো আমরা যদি বলি কোন সময়কে মানে কোন সময়কালকে ষোড়শ মহাজন পদের যুগ বলা হয়, তাহলে আমরা বলবো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সূচনা পর্ব সময়কাল থেকে মগধের উত্থান পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালটাকে আমরা কি বলবো, আমরা ষোড়শ মহাজন পদের যুগ বলবো। আচ্ছা, লাস্ট ক্লাসে তো আমি পড়িয়েছি, তো তোমরা বলো তো 4টা অধিক শক্তিশালী মহাজন পদের নাম আমি বলেছিলাম, কার কার মনে আছে? কার মনে আছে? যে কেউ একজন 4টা অধিক শক্তিশালী মহাজন পদের নাম কে পারবে বলতে? স্যার বলবো? বলো। কোশল, মগধ, অবন্তী, বৎস। ভেরি গুড। কৌশল, মগধ, অবন্তী আর বৎস, এই 4টা মহাজন পদ মানে হচ্ছে টিকে ছিল, এবং সবার শেষে মানে কে টিকে ছিল সবার শেষে একদম লাস্টে? মগধ। ভেরি গুড। যাকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল। ঠিক আছে, মগধকে কেন্দ্র করে লাস্ট অব্দি সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল। তাহলে দেখলাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক যখন মহাজনপদের আর কি মানে সবেমাত্র উত্থানটা হলো, তো সেখান থেকে শুরু করে একেবারে মগধের উত্থান পর্যন্ত আমরা এই যে সময়কালটা, একে বলে মহাজনপদের যুগ। কারণ প্রথম থেকে অনেক আমরা দেখি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অনেক জনপদ ছিল, বা তারও আগে অনেক জনপদ ছিল, ছোট 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 টেরিটরিগুলো ছিল, এবং তাদের মধ্যে সবসময় অনবরত ঝামেলা দ্বন্দ্ব লেগেই থাকতো, এবং শেষ পর্যন্ত 16টা মহাজনপদ টিকলো। তার মধ্যে 15টাই উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে মাত্র একটা ছিল, সেটা হলো অসমক। ক্লিয়ার? এবং এই 16টা মহাজনপদের মধ্যে সর্বদা লড়াই লেগেই থাকতো। তারপরে 4টা টিকলো, এবং এই 4টার মধ্যে লড়াই হতে হতে শেষ পর্যন্ত টিকলো কোনটা? শেষ পর্যন্ত টিকলো কিন্তু মগধ, এবং যাকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদের সূচনা হলো। তাহলে আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে শুরু করে একদম মগধের উত্থান পর্যন্ত এই যে সময়কাল রয়েছে, এই সময়কালকে আমরা ষোড়শ মহাজন পদের যুগ বলে জানবো। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, আমি 16টা মহাজন পদের নামও তোমাদের বলে দিয়েছিলাম যে কি করে মনে রাখবে। কে বলতে পারবে কি করে মনে রাখতে পারবে? কে কে পারবে বলো? 16টা মহাজন পদের মধ্যে 16টারই নাম বলো। কাশী, কৌশল, কুরু, কম্বোজ। করু না, ওটা কুরু। হ্যাঁ, কাশী, কৌশল, কুরু, কম্বোজ। মানে আমি বলেছিলাম প্রথমে বৎসায়নের কামসূত্র মনে রাখতে, KAM কাম, আর লাস্টে ভি। তাহলে কে দিয়ে আছে 4টা নাম, কাশী, কৌশল, কুরু, কম্বোজ। ঠিক আছে, কাম, তারপরে এ আছে, এ দিয়ে অবন্তী, অঙ্গ আর অসমুখ আছে। এম দিয়ে মগধ, মৎস্য, মল্ল 3টা আছে। দেন ভি দিয়ে 2টো আছে, ব্রিজি আর বৎস। তাহলে হয়ে গেল বৎসায়নের কামসূত্র। ঠিক আছে, বৎসায়নের কামসূত্র। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারবো আমরা বেশ কতগুলো ষোড়শ মহাজন পদের নাম। আর কি রয়েছে? আর রয়েছে জিপিএস, লাস্টে সি। জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেটাতে আমরা মনে রাখতে পারি যে জি দিয়ে গান্ধার, পি দিয়ে পাঞ্চাল, তোমার এস দিয়ে সুরসেন আর সি দিয়ে চেদি। এই হচ্ছে 16টা মহাজন পদের নাম।
ঠিক আছে। এবার আমরা সবার প্রথমে যেই মহাজন পদ সম্পর্কে আজকে জানবো সেটা হলো কাশী। ঠিক আছে, কাশী। দেখো প্রথম দিকে কাশী ছিল সর্বাপেক্ষা শক্তিশালী এবং সমৃদ্ধ রাজ্য। একেবারে প্রথম দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কাশী সব থেকে বেশি শক্তিশালী ছিল এবং এটা ছিল কি, এটা মানে সমৃদ্ধ একটা রাজ্য, মানে সব দিক থেকে সমৃদ্ধশালী ছিল, মানে সবকিছুতে সম্পদ বলো, ঐশ্বর্য বলো, ধন দৌলত বলো, সমস্ত দিক থেকে পুরোপুরি এটা সমৃদ্ধশালী ছিল। তো এর রাজধানী ছিল বারাণসী। কথা বলো না প্লিজ, সাগর রয় সাউন্ডটা মিউট করো। আচ্ছা, তাহলে কি বললাম যে এর রাজধানী ছিল কোন জায়গা, বললাম বারাণসী ছিল এর রাজধানী। তাহলে মনে রাখবা কাশীর রাজধানী কোথায়, বারাণসী। এগুলো তোমরা ইন ফিউচারে যদি নেট সেট পরীক্ষাও দাও বা কখনো তোমরা ডব্লিউবিসিএস এর পরীক্ষা বা ইউপিএসসির মতন পরীক্ষা তোমরা দাও, তাহলেও কিন্তু এই জিনিসগুলো তোমাদের প্রয়োজন পড়বে। তাহলে কাশীর রাজধানী বা ক্যাপিটাল কোনটা, বারাণসীতে ছিল। হ্যাঁ, তো বলছে বরুণ এবং ওসি নামে গঙ্গার দুটো শাখা নদী ছিল সেই সময়। ঠিক আছে, বরুণ এবং ওসি নামে গঙ্গার দুটো শাখা নদী ছিল এবং এই নগরটিকে মানে কাশী নগরটিকে বেষ্টন করে থাকতো বলে এর নাম হয়েছিল একটা সময় পরে বারাণসী। তাহলে কি বললাম, বরুণ এবং ওসি নামে গঙ্গার দুটি শাখা নদী ছিল এবং এই শাখা নদীকে বেষ্টন মানে এই শাখা নদী কিন্তু এই নগরটিকে বেষ্টন করে ছিল বলে এর নাম হয়েছিল বারাণসী। এবং জাতক থেকে কৌশল এবং অঙ্গরাজ্যের সঙ্গে কাশ্মীরের যে কাশীর যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতার কথাও কিন্তু জানা যায়। আমি আবারও বলছি, আমি বারবার করে বলছিলাম যে একটা মহাজন পদের সঙ্গে আরেকটা মহাজন পদের এদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব বা সংগ্রাম বা ঝামেলা কিন্তু অনবরত লেগেই থাকতো। তাহলে আবারও বলছি যে একেবারে প্রথম দিকে কাশী ছিল সব থেকে শক্তিশালী এবং সমৃদ্ধ রাজ্য, এর রাজধানী ছিল বারাণসী। তাহলে বরুণ এবং ওসি ছিল গঙ্গার দুটো শাখা নদী, যেটা হচ্ছে এই মানে বারাণসীকে কেন্দ্র করে পরিবেষ্টিত ছিল। ঠিক আছে, এবং এই যে জাতক থেকে জানা যায়, জাতক হচ্ছে বৌদ্ধ গ্রন্থ, এই বৌদ্ধ গ্রন্থ জাতক থেকে কি জানা যায় যে কৌশল এবং অঙ্গরাজ্যের সঙ্গে কাশীর একটা প্রতিদ্বন্দ্বিতার কথা আমরা জানতে পারি, অর্থাৎ ঝামেলার কথা জানতে পারি। কারণ এই যে ষোড়শ মহাজন পদগুলোর একটা মূল ক্যারেক্টার হলো একটার আরেকটার সঙ্গে অনবরত কিন্তু দ্বন্দ্ব বা ঝগড়া বা ঝামেলা লেগেই থাকতো। ফলে কিন্তু এদের মধ্যে হাঁটতে 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 শেষ পর্যন্ত চারটা মহাজন পদ টিকলো এবং সবার শেষে কিন্তু মগধকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদের সূচনা হলো। সেই সমস্ত ডিটেলস বিষয়টা আমরা পড়বো। এরপরে আমরা চলে যাব কোশল, কাশী হয়ে গেল কোশল। এবার কোশলে চলে যাব, কোশল সম্পর্কে আমরা জানবো ডিটেলসে। তো কোশল কি বর্তমান উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিল এই কোশল রাজ্যটি, এবং এটা ছিল খুব বৃহৎ একটা রাজ্য এবং এর রাজধানী ছিল শ্রাবস্তি। ঠিক আছে, মনে রাখবা শ্রাবস্তি। কোশলের রাজধানী ছিল শ্রাবস্তি। ক্লিয়ার। মগধ রাজ্যের উত্তর মানে তোমার হচ্ছে উত্থানের পূর্বে কোশল ছিল উত্তর ভারতীয় তোমার হচ্ছে মানে উত্তর ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি। তাহলে আমি আবার বলছি, কোশল যে ছিল, কোশলটা কিন্তু ছিল সব থেকে শক্তিশালী। ঠিক আছে, উত্তর ভারতে 15টা মহাজন পদ ছিল, সেই 15টা মহাজন পদের মধ্যে সব থেকে বড় এবং সব থেকে শক্তিশালী জনপদ ছিল কিন্তু মহাজনপদ ছিল কিন্তু এই কোশল রাজ্যটা। ক্লিয়ার। তো এখানে মানে এদের সঙ্গেও কিন্তু দেখা যেত যে মানে এই কোশল রাজ্যের সঙ্গে মগধ রাজ্যের রাজা যে বিম্বিসার ছিল, সেই বিম্বিসারের কিন্তু বিবাহ হয়েছিল। আবারও বলছি, কোশল রাজ্যের কন্যা যে ছিল, কোশল রাজ্যের যে কন্যা ছিল তার নাম ছিল কোশল দেবী। এই কোশল দেবীর সঙ্গে মগধ রাজ্যের যে রাজকুমার ছিল বিম্বিসার মানে রাজা আর কি, সেই বিম্বিসারের কিন্তু বিবাহ হয়েছিল। একটা বৈবাহিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল এই মানে কোশলের সঙ্গে মগধ, যার জন্য কিন্তু আমরা বলতে পারি দেখো এদিকে কোশলও একটা শক্তিশালী, ওইদিকে মগধও কিন্তু শক্তিশালী, কারণ লাস্ট অব্দি টিকে ছিল। তাহলে এখান থেকে কিন্তু এদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কিছু ব্যাপার নেই, যেহেতু এরা দুজন একটা রিলেটিভস ব্যাপারটা ছিল, সেহেতু কিন্তু এদের মধ্যে কিন্তু ওই ব্যাপারটা কিন্তু ছিল না যে দ্বন্দ্ব বা ঝামেলা বা সংগ্রাম, কিন্তু এই অবস্থায় কিন্তু ছিল না। বোঝা গেল বিষয়গুলো কি বললাম, ক্লিয়ার কনসেপ্ট। তাহলে প্রথমে বললাম কাশীর সম্পর্কে, কাশী কি ছিল, কেমন ছিল, এর সঙ্গে কার কার দ্বন্দ্ব ছিল, এই সমস্ত জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। যখন আমি কোশল পড়ছি, সেই কোশলের সঙ্গে বাকিদের মানে কোশলের সঙ্গে মগধের একটা সম্পর্ক ছিল, বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা আমরা মনে রাখবো। এবার চলে যাবো আমরা অঙ্গ, আমরা পরপর ধারাবাহিকভাবে পড়বো, যেমন ম্যাপ ধরে পড়লে এই জিনিসগুলো খুব সহজ লাগবে। এবার অঙ্গ যদি বলি, তাহলে বর্তমান বিহারের যে বিশেষ করে ভাগলপুর ও মুঙ্গের জেলা নিয়ে মানে এই অঙ্গ গঠিত ছিল। আবারও বলছি, বর্তমান বিহারের ভাগলপুর একটা জায়গা আছে এবং মুঙ্গের বলে একটা জায়গা আছে, সেই জায়গা নিয়ে মানে এই দুটো জেলা নিয়ে কিন্তু এই অঙ্গটা গঠিত ছিল। গঙ্গা ও চম্পা নদী যেখানে মিলিত হয়েছিল, সেই জায়গাটাই কিন্তু মানে বিশেষ করে যে চম্পানগরী যেটাকে আমরা বলি, সেই চম্পানগরী কিন্তু ছিল এই অঙ্গ রাজ্যের রাজধানী। তাহলে অঙ্গের রাজধানী ছিল চম্পা, মনে রাখবা। আচ্ছা, কাশীর রাজধানী কি বললাম আমি, কাশীর রাজধানী বারাণসী। ঠিক আছে, তারপর হচ্ছে কোশল, কোশলের রাজধানী শ্রাবস্তি
অ্যান্ড অঙ্গ রাজধানী হচ্ছে চম্পা। ঠিক আছে, গঙ্গা এবং চম্পা নদী যেখানে মিলিত হয়েছে সেখানে সেই জায়গাটার নাম হলো চম্পানগরী, এবং এই চম্পা ছিল তোমার হচ্ছে অঙ্গ রাজ্যের রাজধানী। অঙ্গ রাজ্যটা বর্তমানে কোথায়? বিহারের ভাগলপুর এবং মুঙ্গের জেলা নিয়ে এই মানে রাজ্যটা সেই সময় গঠিত হয়েছিল, মানে রাজ্য তো না, এই মহাজনপদটা গঠিত হয়েছিল। ঠিক আছে, তো বলছে এখানে কি হতো, মানে গঙ্গার পাড় ধরে সমস্ত মানে বিভিন্ন বিভিন্ন আর কি মহাজনপদগুলোর সঙ্গে বা আমাদের দেশের বিভিন্ন অভ্যন্তরীণ বাণিজ্যগুলো কিন্তু চলতো এই রাজ্যের সঙ্গে বিভিন্ন প্রদেশের। ঠিক আছে, এবং শেষে মগধরাজ বিম্বিসার কিন্তু এই রাজ্যটিকে গ্রাস করে নিয়েছিল বা দখল করে নিয়েছিল। আবার বলছি, মগধের রাজা যে ছিল বিম্বিসার, সেই বিম্বিসার কিন্তু অঙ্গ রাজ্যটাকে দখল করে নিয়েছিল। তাহলে দেখো ধীরে ধীরে মগধটা কি করে বড় হচ্ছে। দেখো, একে তো কোশল ছিল সব থেকে শক্তিশালী রাজ্য, এবার কোশল রাজ্যের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলে নিয়েছে, এবার ওর সঙ্গে ঝামেলা বা দ্বন্দ্ব হওয়ার কোনো প্রশ্ন ওঠে না এই জায়গাটা। এবার আমরা 3 নাম্বার যেটা পড়লাম সেটা হচ্ছে অঙ্গরাজ্য সম্পর্কে বললাম। এবার এই অঙ্গরাজ্যটা বিম্বিসার দখল করে নিয়েছিল। বিম্বিসার কে ছিল? বিম্বিসার কোথাকার রাজা ছিল? মগধের রাজা। ঠিক আছে, বিম্বিসার কোথাকার রাজা ছিল? মগধ রাজ্যের রাজা। কেমন বোঝা গেল? তাহলে এই যে 3টা পয়েন্ট তোমাদের আমি আলোচনা করলাম, এই 3টা পয়েন্টের মধ্যে কাশী আলোচনা করলাম, কোশল আলোচনা করলাম এবং অঙ্গ আলোচনা করলাম। এবার এই 3টা সম্পর্কে আমাদের ডিটেলসটা জানতে হবে, এবং যখনই আমরা পড়বো তখন রিমাইন্ডার প্রসেসে পড়বো। রিমাইন্ডার প্রসেস কি, জিনিসগুলোকে কি পড়লাম, কতটুকু আমরা জানলাম, সেই বিষয়গুলোকে বলার চেষ্টা করতে। আচ্ছা, কাশী সম্পর্কে কে বলবে একটু বলো তো? কাশী সম্পর্কে 3টা সম্পর্কে আমি জানলাম, কাশী সম্পর্কে কে বলবে বলো একটু? যা পারো, যতটুকু পারো, কাশী সম্পর্কে বলো কেউ, বলো কে পারবে? বলো, চেষ্টা করো রে বাবা, ভুল হোক না, চেষ্টা করো। কে পারবে? কাশী সম্পর্কে বলো, বলবো, বলো রজিতা। কাশী একটা শক্তিশালী রাজ্য বা মহাজনপদ ছিল। হুম। আর কাশীর রাজধানীর নাম ছিল বারাণসী। হুম। বরুণ ও অসিত দুটি শাখা নদী মিলে ওই জায়গাটার নাম বারাণসী দেওয়া হয়েছিল। না, ওই জায়গাটা বেষ্টন করেছিল, বারাণসী জায়গাটাকে পুরো বেষ্টন করেছিল, ওই জন্য নাম বারাণসী। বরুণ ও ওসি মিলে, এটা তোমার গঙ্গার 2টা শাখা নদী ছিল। তারপরে বলো। তারপরে বৌদ্ধ গ্রন্থ জাতক থেকে আমরা কি জানতে পারি? বৌদ্ধ গ্রন্থ যে জাতক ছিল সেখান থেকে আমরা জানতে পারি কি, কৌশল যে মানে কৌশলের সঙ্গে এবং মানে তোমার হচ্ছে মানে কৌশলের সঙ্গে বিশেষ করে তোমার হচ্ছে অঙ্গের একটা মানে দ্বন্দ্ব ছিল, সরি কৌশলের সাথে কাশীর একটা দ্বন্দ্ব ছিল। এবার কৌশল সম্পর্কে যদি বলতে চাই, কৌশল সম্পর্কে একটু বলো, কৌশল সম্পর্কে একটু বলো। কোশলের রাজধানীর নাম ছিল শ্রাবস্তী। শ্রাবস্তী। আর আর মুগতের সাথে বিবাহ বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল। আর উত্তর ভারতের মধ্যে মানে উত্তর ভারতে যতগুলো মহাজনপদ ছিল তার মধ্যে সব থেকে বৃহৎ ছিল এই কৌশল। ঠিক আছে, তাহলে কুশল দেবীর সঙ্গে মগধের রাজা যে বিম্বিসার, সেই বিম্বিসারের বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল। এবার যদি আমরা অঙ্গের কথা বলি, অঙ্গ বর্তমানে কোন কোন জেলা নিয়ে গঠিত? বিহারের কোন কোন জেলা নিয়ে গঠিত স্যার বলবো? বলো। ভাগলপুর ও ভাগলপুর আর মঙ্গুরু। মঙ্গুরু না, ওটা মুঙ্গের। মুঙ্গের। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চেষ্টা করেছো, এটাই অনেক বাবা। তাহলে কি বললাম যে তোমার হচ্ছে বর্তমান বিহারের ভাগলপুর এবং মুঙ্গের জেলা নিয়ে এটা গঠিত, এবং এর রাজধানীর নাম অঙ্গের চম্পা। গঙ্গা এবং চম্পা নদী দুটো মিলিত হয়েছে যেই জায়গায়, যার জন্য ওই জায়গাটার নাম চম্পানগরী। ঠিক আছে, এবং চম্পাই ছিল এই অঙ্গের রাজধানী। এবং এই চম্পানগরটি কে গ্রাস করে ফেলেছিল? এই চম্পানগরকে যে মগধ গ্রাস করেছিল। মগধ গ্রাস করেছিল। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা মগধ সম্পর্কে একটু জেনে নিই। হ্যাঁ বলো তো। বিম্বিসার তো অসংখ্য বংশের প্রতিষ্ঠাতা না? হ্যাঁ, তখন তো চলছিল, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ এই সমস্ত মানে সাম্রাজ্যের উত্থান হয়েছিল না? ঠিক আছে, লাস্টে মগধকে কেন্দ্র করে যখন সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল সেটা আমরা পরে পড়বো, যে সাম্রাজ্য মানে মগধের উত্থানের কারণটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, চলো এবার মগধ সম্পর্কে আমরা জেনে নিই। বর্তমানে বিহারের গয়া আর পাটনা জেলা নিয়ে গঠিত এই মগধ রাজ্য। তাহলে বর্তমান বিহারের কোন জায়গা বললাম? গয়া। আমরা যখন আমাদের হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এডুকেশনাল ট্যুর হয়েছিল তখন আমাদের নিয়ে গেছিল বুদ্ধগয়া। এই বুদ্ধগয়াটার নামই হচ্ছে গয়া। ঠিক আছে,
তাহলে কি বললাম, যে বর্তমান বিহারে গয়া এবং পাটনা জেলা নিয়ে গঠিত ছিল এই মগধ রাজ্য। আর এই রাজ্যের রাজধানী অনেকগুলো ছিল, পাটলিপুত্র ছিল, রাজগৃহ ছিল, গিরিব্রজ ছিল, অনেকগুলো নাম ছিল এখানকার, মানে আলাদা 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 জায়গায় মানে করা হয়েছিল। ঠিক আছে, এই মগধ রাজ্যের রাজধানী বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে করা হয়েছিল, কিন্তু পাটলিপুত্র লাস্ট অব্দি টিকে ছিল। তো বলছে এই রাজ্যের ভূমি ছিল খুব উর্বর এবং জনগণ ছিল খুব সাহসী এবং পরিশ্রমী। ঠিক আছে, এবং হর্ষঙ্ক বংশীয় রাজা যে বিম্বিসার, সেই বিম্বিসারের সময় থেকেই মগধ শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছিল। যেমন এই যে একটু আগে বললা তুমি, ঠিক আছে, যে দাদা স্যার হচ্ছে মগধের যে মানে ইয়ে ছিল, মানে সরি মগধ বলছি কেন, হর্ষঙ্ক বংশের রাজা ছিল বিম্বিসার। তো এটা আসবে ধীরে ধীরে অনেক আগে থেকেই, মানে হর্ষঙ্ক বংশের শাসনকাল থেকেই তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে ওই বিম্বিসার আর কি মগধ মানে সেই সময় থেকেই শক্তিশালী হয়ে উঠতে ধীরে ধীরে শুরু করেছিল, এবং শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল। এতে আমাদের কোনো মানে জানতে ভুল নেই, কারণ এটা আমি অনেকবার আলোচনা করেছি, কারণ মগধই শেষ অব্দি টিকে ছিল। তাহলে আবারও বলছি, মগধ বর্তমান বিহারে গয়া এবং পাটনা জেলা নিয়ে গঠিত ছিল। গয়া এবং পাটনা দুটো, এখন বিহারের রাজধানী পাটনা, তোমরা জানো ভালো করে। ঠিক আছে, যার জন্য দেখো এখনো এখনো ওই পাটনাটা কিন্তু বিহারের রাজধানী, সেই সময় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে চলে আসছে। তাহলে কি বললাম, যে বর্তমান বিহারের গয়া এবং পাটনা জেলা নিয়ে গঠিত এই রাজ্যের রাজধানী ছিল গিরিব্রজ। যদি লেখা থাকে তাহলে আমরা অপশনে গিরিব্রজ দেবো একটা সময় পরে, যদি এমসিকিউ আমরা সলভ করতে চাই। রাজগৃহ থাকলে রাজগৃহ দিব, আর অথবা পাটলিপুত্র থাকলে পাটলিপুত্র দেবো। এখানকার জমি খুব উর্বর ছিল, জনগণ ছিল খুব সাহসী এবং খুব পরিশ্রমী। ঠিক আছে, হর্ষঙ্ক বংশীয় রাজা যে বিম্বিসারের সময়কাল থেকে ধীরে ধীরে মগধ শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছিল, এবং শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল। বোঝা গেল? ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে পেরেছো? ইয়েস অর নো? তো রেসপন্স দাও, রেসপন্স না দিলে হবে? ওকে, নেক্সট আমরা চলে যাব ব্রিজি। ব্রিজি বা বজ্জি বলি আমরা, ব্রিজি বা বজ্জি। হ্যাঁ, তো গঙ্গা নদীর উত্তর ভাগ থেকে শুরু করে নেপালে যে পর্বতমালা আছে সেই পর্বতমালা নিয়ে গঠিত ছিল এই ব্রিজি বা বজ্জি। ঠিক আছে, আবারও বলছি, গঙ্গা নদীর উত্তর ভাগ থেকে শুরু করে নেপালের যে পর্বতমালা সেই পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল তোমার হচ্ছে এই ব্রিজি বা বজ্জি। এটা কিন্তু প্রজাতন্ত্র ছিল, এটা রাজতান্ত্রিক ছিল না, মানে এখানে কোনো রাজা ছিল না, এখানে প্রজারাই শাসন করতো। ফলে যদি প্রজারা শাসন করে তাহলে নিশ্চয়ই এই জায়গাটাকে রাজাদের মানে দখলে আনতে খুব একটা বেশি সময় লাগবে না, তাই না? তাহলে প্রজাদেরকে রাজার দখলে আনতে খুব একটা বেশি সময় লাগবে না, যার জন্য একটা সময় পরে কিন্তু এটাও কিন্তু মানে ওই বিভিন্ন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে মানে চলে গিয়েছিল। এবং এখানে কিন্তু বিভিন্ন বংশের মানুষের বসবাস ছিল, শাক্য, লিচ্ছবি, জ্ঞাত্রিক, তোমার বিদেহ, হ্যাঁ, এই সমস্ত জনগোষ্ঠীর মানুষদের নিয়ে তোমার বীজ্জি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। আর এই রাজ্যের রাজধানী যদি বলো তাহলে বৈশালী ছিল এই রাজ্যের রাজধানী। তাহলে বৃজ্জির রাজধানী ছিল, ব্রিজি বা বজ্জির রাজধানী ছিল কি বললাম, বৈশালী। এটা মনে রাখবে। গঙ্গা নদীর উত্তর ভাগ থেকে শুরু করে নেপাল পর্যন্ত তোমার যে বিস্তীর্ণ ভূভাগ ছিল সেই ভূভাগ নিয়ে গঠিত ছিল বৃজ্জি বা বজ্জি। এটা ছিল প্রজাতন্ত্র। তো বিশেষ করে বেশ কয়েকটি জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে এটা গঠিত হয়েছিল, বিশেষ করে 8টা জাতি। তাদের মধ্যে শাক্য, লিচ্ছবি, জ্ঞাত্রিক, বিদেহ, এদের মানে নাম উল্লেখযোগ্য বলতে পারি আমরা। ঠিক আছে, এবং এখানকার রাজধানী কোথায় ছিল, বৈশালীতে ছিল এদের রাজধানী। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে মগধ গেল, ব্রিজি বা বজ্জি গেল। এবার চলে যায় মল্ল বা মালব। মল্ল কোথায় বা মালব কোথায়? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা যে আছে সেই গোরক্ষপুরে মল্ল নামক যে মহাজনপদ ছিল সেটা অবস্থিত ছিল। এটিও কিন্তু গণতান্ত্রিক ছিল বা প্রজাতান্ত্রিক বলতে পারো। গণতান্ত্রিক আর প্রজাতান্ত্রিকের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই। গণতান্ত্রিক বলতে যেখানে জনগণ নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচন করে এবং সেই শাসক মানে জয়যুক্ত হলে পরে আমাদেরকে আবার শাসন কার্য কায়েম করে আমাদের উপর, তখন সেটাকে আমরা বলি গণতান্ত্রিক। আর প্রজাতান্ত্রিক বলতে প্রজারাই সেখানকার মানে শাসক হবে। ঠিক আছে, যখন যে খুশি তখন সে হয়ে যাচ্ছে প্রজা। দেন বলছে এর রাজধানী মল্ল বা মালবের রাজধানী ছিল দুটো, একটা হচ্ছে কুশীনগর ছিল, একটা পাবা ছিল। বোঝা গেল? তাহলে এই মহাজনপদের রাজধানী ছিল দুটো, শুধুমাত্র এটাই নয়, আরো অনেকগুলো রাজধানী মানে মানে ইয়ে আছে মহাজনপদ যাদের রাজধানী দুটো করেছিল। বোঝা গেল? এবার আসবে চেদি। চেদিটা কি? যমুনা নদীর তীরে বর্তমান বুন্দেলখণ্ড এলাকায় অবস্থিত ছিল এই চেদি রাজ্যটি। আবার বলছি, মানে যমুনা নদীর তীরে বর্তমানে বুন্দেলখণ্ডের তোমার হচ্ছে বুন্দেলখণ্ড এলাকা যদি বলি, সেই বুন্দেলখণ্ড এলাকায় অবস্থিত ছিল চেদি। তো এর রাজধানী ছিল শুক্তিমতি। চেদির রাজধানী ছিল শুক্তিমতি বা বান্দা। আবার বলছি, চেদির রাজধানী ছিল কি, কোন জায়গা? শুক্তিমতি বা বান্দা। এই জায়গাটা মনে রাখবা। আর কাশী রাজ্যের সঙ্গে চেদি রাজবংশের একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, মানে সরি চেদিদের। চেদির ছিল তোমার হচ্ছে কি বললাম যে এরাও মোটামুটি ওই ওরকমই আর কি ছিল, প্রজাতন্ত্র মানে ইয়ে রাষ্ট্রের মধ্যে পড়তো এরা।
এবার চলে আসবে আমাদের বৎস। এগুলো সব ছোট ছোট, একদম অল্প অল্প করে পড়তে হবে, এগুলো সম্পর্কে অল্প অল্প করে জানতে হবে। তো বৎস কি ছিল? এটা উত্তরপ্রদেশে অবস্থিত ছিল এই রাজ্যটি, মানে বিশেষ করে এই বৎস মানে মহাজনপদটি। এর রাজধানী ছিল তোমার হচ্ছে বর্তমান যে তোমার হচ্ছে বিশেষ করে কোসাস বলে যে জায়গা আছে সেখানে, অর্থাৎ কোসাম্বি নগরী, এটা উত্তরপ্রদেশে অবস্থিত। হ্যাঁ, আর বৎসরাজ উদয়ন ছিল, সেই উদয়ন কিন্তু একজন খুব বিশিষ্ট ব্যক্তিত্ব ছিল বলতে পারো, খুব মানে হয় না নাম করা একজন আর কি মানে মানুষ ছিলেন তিনি। আর বিশেষ করে তুলা উৎপাদনের জন্য এই মানে রাজ্যটা বৎস রাজ্যটা খুব ফেমাস ছিল, বা বৎস মহাজনপদ খুব ফেমাস ছিল। এবার কুরুর কথা যদি বলি, তাহলে আমাদের সবার প্রথমে এখানে বলতে হবে যে দিল্লি অঞ্চল নিয়ে কুরু রাজ্যটি গঠিত ছিল, এবং কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে যুধিষ্ঠিরের যারা বংশধর ছিল, তোমরা নাম শুনেছো যুধিষ্ঠির, তাই না? মহাভারতের যুধিষ্ঠিরের নাম শুনুনি? সেই যুধিষ্ঠিরদের মানে বংশধারা যারা ছিল তারা এই কুরু রাজ্যে বসবাস করত। এই রাজ্যটি ব্রাহ্মণ সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল। ব্রাহ্মণ সংস্কৃতি বলতে ব্রাহ্মণরা যে সংস্কৃতি মেনে চলতো সেই সংস্কৃতির একটা অন্যতম কেন্দ্র। এবার চলে আসবো আমরা পাঞ্চালে। পাঞ্চালটি বর্তমান রোহিলখণ্ড জেলায় মানে রোহিলখণ্ড অঞ্চলে অবস্থিত। এর রাজধানী আবার দুটো ছিল, ওহিচ্ছত্র আর কাম্পিল্য। ঠিক আছে, তোমার এই রাজধানী কোথায় ছিল বললাম? ওহিচ্ছত্র এবং কাম্পিল্যতে ছিল পাঞ্চালের রাজধানী। কুরু এবং পাঞ্চাল রাজ্যের মধ্যে বহুবার সংঘর্ষ হয়েছে, এবং সংঘর্ষের ফলে কিন্তু দুটোই বিপর্যস্ত হয়েছিল বলা যেতে পারে। এবার আমরা চলে গেলাম মৎস্য বর্তমান রাজপুতানার, বিশেষ করে রাজস্থান বলে আমরা যে জায়গাটা জানি, সেই রাজস্থানের জয়পুর, বিশেষ করে যেটাকে আমরা পিঙ্ক সিটি জানি, তো সেই জায়গা নিয়ে মৎস্য গঠিত ছিল। বিরাট ছিলেন এই অঞ্চলের রাজা। তো এরপরে এই মানে নাম অনুসারে, ঠিক আছে, এখানকার নাম হয়েছিল রাষ্ট্রপতি বিরাটনগর বা বৈরাট এই জায়গাটার নাম। এবার আসবে সুরসেন, মৎস্যর পরে চলে আসবে সুরসেন। পাঞ্চালের পাশে যমুনা নদীর তীরেই এই রাজ্যটি অবস্থিত ছিল, এবং এর রাজধানী ছিল মথুরা। সুরসেনের রাজধানী ছিল মথুরা। এটা আমরা জানি যে কৃষ্ণ দীর্ঘদিন মথুরা পর্ব করেছে, বৃন্দাবনের খেলা সাঙ্গ করে শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছিল, যেখানে মানে শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে বৃন্দাবন পর্ব সাঙ্গ করে একদম মথুরায় পা রেখেছিল। এই মথুরা ছিল সুরসেনের রাজধানী। ঠিক আছে, এবং সাড়ে বংশীয় রাজারা এখানে রাজত্ব করত। ঠিক আছে, সাড়ে বংশীয় দন্তাস আকার প্রশ্ন হয়ে গেল, সাড়ে বংশীয় যে রাজা ছিল সেই রাজারা কিন্তু এই অঞ্চলে কি করতো? শাসন করত। এবার চলে আসবো আমরা অসমকে। দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে অবস্থিত অসমক রাজ্যটির রাজধানী ছিল পোটালি বা পোটান বা প্রদান। তো আমি বললাম যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদগুলির মধ্যে একটাই ছিল, সেটা হচ্ছে অসমক। মনে রাখতেই হবে, অবশ্যই মনে রাখবে খুব ভালো করে। তাহলে অসমক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত একটা মহাজনপদ। ঠিক আছে, এবার অবন্তী মালব অঞ্চলে অবস্থিত, এবং এই রাজ্যের রাজধানীও দুটো ছিল, একটা উজ্জয়িনী, একটা মাইসমাতি। ঠিক আছে, এই রাজ্যের অধিপতি ছিলেন তোমার হচ্ছে প্রদ্যোৎ ছিলেন এই রাজ্যের একজন অধিপতি। এবার চলে আসবো আমরা গান্ধার, নাম শুনেছি বহুবার আমরা গান্ধার। তক্ষশিলা এবং কাশ্মীর নিয়ে গঠিত ছিল এই গান্ধার রাজ্যটি। এর রাজধানী ছিল তক্ষশিলা। এটা কিন্তু প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্রের অন্যতম একটা স্থান ছিল। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, নাম শুনেছি এর আগেও, তাই না? তো যাই হোক, তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পারসিক রাজা এই গান্ধার জয় করেছিল, এবং কম্বোজ লাস্ট আমাদের মহাজনপদ। তো গান্ধার রাজ্যের কাছেই ছিল এই কম্বোজ রাজ্য। এর রাজধানী ছিল বীরপুর। ক্লিয়ার? আর্যরা ভারতে প্রবেশের সময় কম্বোজে বসবাস করে, এবং আর্যদের যদি ভারতীয় তত্ত্ব তোমরা পড়ো, আমি তোমার আরিয়ান ডিবেটও তোমাদের পড়াবো, ইউনিট নাম্বার 2-তে ছিল এই আরিয়ান ডিবেট। এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে আমি আরিয়ান ডিবেটে চলে যাবো তোমাদের নিয়ে, এবং তোমাদেরকে অপূর্ব স্যারও খুব সম্ভবত ক্লাস নেবেন আগামী সপ্তাহ থেকে। হিস্ট্রি মেজরের ক্লাস অপূর্ব স্যারও দেবেন। অপূর্ব স্যার হচ্ছে নেট কোয়ালিফাইড দুবার করে, সেট কোয়ালিফাইড আছে, আমারই ফ্রেন্ড বলতে পারো, একসঙ্গে আমাদের পড়াশোনা। স্যার এখন এক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন, তো খুব ট্যালেন্টেড। নেট কোয়ালিফাইড দুবার করেছেন, সেট কোয়ালিফাইড করেছেন একবার, তারপরে হচ্ছে তোমার স্যার হচ্ছে সিটেট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেট এক্সাম হয় সেই টেট এক্সামও কোয়ালিফাইড করেছেন। তো স্যারকে এই সপ্তাহে বললাম জয়েন করার কথা, স্যার বলছে একটু ব্যস্ত আছি, তো আগামী সপ্তাহ থেকে স্যারের জয়েন করার কথা। তো আমিও নেবো, স্যারও নেবে ক্লাস, কারণ আমি সারাদিন এত কাজ করি, বিশেষ করে তোমাদের নোটসপত্র তৈরি, পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমাকে সামলাতে হয়, পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটাকে, কোন কোন নোটস কোন জায়গা থেকে তৈরি হবে না হবে সমস্ত কিছু। এই জন্য মাঝে মাঝে দেখবে আমার ক্লাসগুলো একটু এদিক ওদিক হয়ে যায়,
একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, বুধবারের ক্লাস যেমন বৃহস্পতিবার হয়ে যাচ্ছে, বা কোনো কোনো সপ্তাহে শুক্রবার হয়ে যাচ্ছে, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, বই লেখালেখির কাজে আমি ব্যস্ত। তো সেই কারণে তোমাদের আগামী সপ্তাহ থেকে মেবি অপূর্ব স্যার ক্লাস নেবেন, আমিও নেব, এমন না বলছি না যে আমি নেব না, আমিও নেব, অপূর্ব স্যারও নেবেন, এবং ইউটিউবে তোমরা ক্লাসও পাবে, অপূর্ব স্যারেরও ক্লাস পাবে। তো জাস্ট কয়েকটা দিন তোমাদের হিস্ট্রি মেজরের আরও ক্লাস স্যার নেবেন, আমিও নেব, স্যারও নেবেন, দুজন ক্লাস মানে দুজনের মানে ক্লাস তোমরা পাবে এই বছর হিস্ট্রির জন্য। তো অনেকটা বিষয়গুলো বুঝতে পারবে, স্যারও খুব ট্যালেন্টেড আছে, আমার সঙ্গে নকশালবাড়ি কলেজেও ডিউটি করেছে, স্যার এক্সাম ডিউটি করতো নকশালবাড়ি কলেজে প্রচুর, আর আমি নকশালবাড়ি কলেজে 2.5 বছর পড়িয়েছি অ্যাজ এ গেস্ট লেকচারার, বাট তারপরে আমি আর টিচিং প্রফেশনের দিকে আগাইনি। স্যার নেট সেট কোয়ালিফাই করার পরেও 2বার নেট কোয়ালিফাই করেছে, একবার সেট কোয়ালিফাই করেছে, সিটেট কোয়ালিফাই করেছে, তারপরে এখনো চাকরি পাচ্ছে না। ভাবো তাহলে চাকরির মার্কেট কি পরিস্থিতিতে রয়েছে। তো সেই কারণে আমি আমার সেন্টার থেকে ভাবছি যে এটাকে আরও আগে নিয়ে যাব, এটাকে সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছাবো, যেমন নর্থ বেঙ্গলে পৌঁছেছি সমস্ত স্টুডেন্টদের কাছে, একইভাবে আমরা যে এবার নতুন সেশনটা যে শুরু হবে এখান থেকে আমরা প্রতিটা জায়গায় আমরা পৌঁছাবো, প্রতিটা ইউনিভার্সিটির আন্ডারে ক্লাসগুলো আমাদের চলবে, এতে আমাদের আরও প্রচুর টিচার লাগবে। তোমরা দেখতে পারবে যে ইউটিউবে আমরা যে কন্টিনিউ ভিডিও দিচ্ছি সেরকম ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না, তাই না? আমরা যতটা তোমাদেরকে সাপোর্ট করছি, যতটা আমরা দিচ্ছি তোমাদেরকে, এমডিসি, ভিএসসি, এইসি, এসএসসি যতটা করছি এতটা কেউ করবে না। আর তার মধ্যে তোমাদের পাসের ক্লাসগুলো নেওয়া হচ্ছে না কয়েকদিন থেকে, যেহেতু তোমাদের মেজরের বই লেখালেখির কাজটা একটু চলছে, আমার হালকা একটু মানে মডিফাই করতে হচ্ছে জায়গাগুলোতে, যার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো এগুলোকে কমপ্লিট করে তোমাদেরকে দিতে একটু সময় লাগবে, যার জন্য আমি চাচ্ছি যে অপূর্ব স্যার জয়েন করুক, এবং আগামী সপ্তাহ থেকে তোমাদের অপূর্ব স্যার কিন্তু জয়েন করছে, এটা কনফার্ম। তো তোমাদের কোনো কিছু ইনকোয়ারি থাকলে তোমরা জানাতে পারো। এছাড়া তোমরা এই ভিডিওটা রেকর্ডেড ক্লাস হিসেবে পেয়ে যাবে ইউটিউবে, এটা চলে যাবে কিছুক্ষণ পরে ইউটিউবের মানে মাধ্যমে, তোমরা যদি কখনো দেখতে চাও, যারা যারা দেখেনি তারাও দেখতে পাবে, এবং তোমরাও দেখতে পাবে। আমি গ্রুপে আজকের ক্লাসটা দিয়ে দিব যেন প্রত্যেকের সুবিধা হয়। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে বলবে, এবং আজকের ক্লাসটা তোমরা চাইলে পারে শেয়ারও করতে পারো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যে আমাদের ক্লাসগুলো এইভাবে হয়, স্যার এইভাবে করে পড়াগুলো বুঝিয়ে দেয়, এভাবে করে আমাদের শিখিয়ে দেয়, এবং তোমরাও এই ক্লাসগুলো যেন পৌঁছে দাও সবার কাছে, নিজেদের স্ট্যাটাসে দিতে পারো, সবার কাছে ধীরে ধীরে শেয়ার করলে আমাদেরও আরও একটু ডেভেলপমেন্ট হবে। কারণ আমাদের সেন্টারের কনস্ট্রাকশনের কাজ চলছে, একদিন তোমাদেরকে দেখাবো যে তৈরি হচ্ছে আমাদের কনস্ট্রাকশনের কাজ, এবং সেখানে প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন, যার জন্য তোমাদের সহযোগিতা প্রত্যেকের খুব দরকার আমাদের। এবং একটা স্টুডেন্টকে তোমরা যদি আমাদেরকে দিয়ে যদি সাহায্য করতে পারো, তাহলে সেক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশনের কাজটা হয়তো আর এক ধাপ এগিয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে আমরা যেভাবে তোমাদের পাশে দাঁড়িয়েছি, তোমরাও উচিত আমাদের পাশে দাঁড়ানো। তার কারণ আমাদের ফিসটা আমরা আর বাড়াবো না, তোমাদের এই যে মানে 999 রুপিসে পুরো সেমিস্টারের যে কোর্স ফি, সেই কোর্স ফিটা তোমাদের থেকে যাবে আশা করছি। আগামী সেমিস্টার থেকে মেজর বা অনার্সের আমাদের খাটনি দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে, 3টে করে পেপার হয়ে যাবে থার্ড সেমিস্টার থেকে তোমাদের মেজরের, প্রত্যেকটা সাবজেক্টের মেজরে 3টা করে পেপার হয়ে যাবে, তখন আমাদের খাটনি 3 গুণ বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা টিচার রিক্রুট না করি, আমরা সেন্টারটাকে একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করাতে না পারি, তাহলে এই ক্লাসগুলো কিন্তু সামাল দেওয়া যাবে না, অত সোজা না। একটা ইনস্টিটিউটে গেলে কিছু নোটস লিখলে চলে আসলে এইভাবে করে পড়াশোনা হয় না। আমরা যেমন ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস সিলেবাস ওয়াইজ যে পড়াচ্ছি, প্রথমে তোমাকে রিকনস্ট্রাক্টিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম সেই ইউনিটটা। দেন আমরা শুরু করেছি তোমাদের মেবি ইউনিট নাম্বার 3, তাই না? মেবি ইউনিট নাম্বার 3 আছে না ষোড়শ মহাজন পদের চ্যাপ্টারটা, মেবি একটু দেখতে হবে হয়তো আমাকে, মেবি। তো একটা করে ইউনিট যখন শুরু করি, সেই একটা করে ইউনিট পুরো পার্টটা শেষ করে তারপরেই কিন্তু আমরা থামি। তো এইভাবে করে তোমরা জানতে পারছো যে একটা চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলোকে আমাদের ফোকাস করতে হবে, কোন কোন প্রশ্নগুলোকে পড়তে হবে। এর পরের দিন যে আমাদের আলোচনা হবে সেটা হলো মগধের উত্থানের কারণ। যে এতগুলো মহাজনপত্র ছিল, 16টা মহাজনপত্র ছিল, তাহলে এই 16টা মহাজনপদের মধ্যে কেন অন্যগুলো হেরে গেল, কেন মগধকে কেন্দ্র করে এই সাম্রাজ্যবাদের সূচনা হলো, এবার এই মগধের উত্থানের কারণ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। দেখো প্রথম দিন আমরা ক্লাসটা করলাম কি ষোড়শ মহাজনপদ ব্যাপারে জানলাম। এরপরে আমি কি বললাম যে তোমাদের ষোড়শ মহাজনপদের যে 16টা রাজ্য আছে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করলাম। এরপর দিন ক্লাস আবার কি হবে, এই 16টার মধ্যে কেন মহাজনপদ টিকলো সেটা আবার করব। এইভাবে ধাপে ধাপে আমাদের ক্লাসগুলো চলবে, একদম ধাপে ধাপে। এমন না যে একটা টপিক পড়ালাম আবার উল্টে গিয়ে আবার আরেকটা ইউনিটের কোনো একটা জায়গা থেকে একটা টপিক পড়িয়ে দিলাম, আবার দেখা হলো পরের দিন 2 নম্বর ইউনিটে চলে আসলাম, আবার দেখা হলো তারপর দিন আবার 5 নম্বর ইউনিটে চলে গেলাম। এরকম ভাবে ক্লাসগুলো কিন্তু আমাদের সেন্টার থেকে অ্যাটলিস্ট নেওয়া হয় না। প্রত্যেকটা মেজর সাবজেক্টে তোমরা ক্লাসগুলো দেখবা ইউটিউবে যে পাচ্ছে স্টুডেন্টরা,
সেখানেও কিন্তু ধাপে 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 ক্লাসগুলো হচ্ছে। তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি সহযোগিতা করো আমরা আরও এক ধাপ এগিয়ে যাব, আরও ভালো জায়গায় সেন্টারটাকে নিয়ে পৌঁছাতে পারবো। তো যাই হোক, এতটুকুই বলবো যে সবাই খুব ভালো মাইন্ডে পড়াশোনা করো। নোটসগুলোকে যে দেওয়া হয় তোমাদের এত তাড়াতাড়ি এত কিছু দেওয়া হয়ে গেছে, নোটসগুলোকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো না, কখনো নোটস বিক্রি করো না, লাগে দুটো স্টুডেন্ট আমাদেরকে দাও, তাহলে আমাদের একটু উন্নতি হবে এবং আমরা আরও টিচার রিক্রুট করতে পারবো। দেখো, গত বছর ছিল আমাদের সেন্টারে মাত্র 7 থেকে 8 জন টিচার, এই বছর আমাদের সেন্টারে অলরেডি 14 জন টিচার কাজ করছে, সব মিলিয়ে অনলাইন অফলাইন টিচিং নন টিচিং স্টাফ মিলিয়ে টোটাল 14 জন আমরা কাজ করছি এখন। তাহলে আগামীতে আরও বাড়বে। আমরা জিওগ্রাফি টিচার ঢুকাচ্ছি, আমরা ফিলোসফি টিচার ঢুকাচ্ছি, আমরা সংস্কৃতের টিচার ঢুকাচ্ছি। ধীরে ধীরে সবার সঙ্গেই কথা হচ্ছে, আস্তে আস্তে প্রতিটা সাবজেক্টে 2 জন 3 জন করে টিচারও ঢুকবে আমাদের সেন্টারে। তো এইভাবে করে তোমাদের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং তোমাদের উচিত আমাদেরকে সহযোগিতা করা, কারণ আগামী সেমিস্টার থেকে যখন চাপ বেড়ে যাবে তখন মনে করো আমি একটা পেপার পড়ালাম, অপূর্ব স্যার যে জয়েন করবে সেই স্যার একটা পেপার পড়ালেন, আরও হয়তো একজন টিচার জয়েন করবে সে হয়তো একটা পেপার পড়ালেন, এভাবে 3 জন মিলে যদি 3টা পেপার পড়াই তাহলে তোমাদের অনেক উন্নতি হবে, খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করা যাবে। এটাই আমাদের টার্গেট, যে 3 জন মিলে যখন কাজ করবে একটা সাবজেক্টে তখন আমাদের বিষয়টাও সেরকমই হবে। তো এবার আমরা ফিস বাড়াবো না, আমরা টিচার বাড়াচ্ছি, ফিস বাড়াবো না, কিন্তু আমাদের স্টুডেন্ট সংখ্যাটা বাড়াতে হবে। স্টুডেন্ট সংখ্যাটা বাড়লে পরে অটোমেটিক্যালি তোমাদের ওই কোর্স ফিতে তোমাদেরও অলরেডি হয়ে যাবে, আমরাও অলরেডি এখান থেকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে আগামী বুধবার সন্ধ্যা 8টা থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট।